সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিউজ 24-কে জানান, রিজার্ভ আছে $27 বিলিয়ন, মুদ্রাস্ফীতি 8-এর ঘরে থাকলেও আগামী অর্থ বছরে তা 7-এ নেমে যাবে। গেল 15 বছরে পাচার হওয়া অর্থের কিছু অংশ নির্বাচনের আগেই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরতে শুরু করেছে থেমে থাকা রেমিটেন্সের চাকা। 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। এর মধ্যে পণ্য রপ্তানিতে বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধি হয়েছে 8.5%, যাকে ভর করে ইতিবাচক ধারায় স্বস্তি ফিরেছে মুদ্রা বাজারেও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর কমেছে চাপ। খাদের কিনারা থেকে অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। নিউজ 24-কে তিনি জানালেন, রিজার্ভ $27 বিলিয়ন নেমে আসায় পরিস্থিতি নিরাপদে রয়েছে। তার দাবি, দুর্নীতি কমিয়ে আনার কারণে দেশে বেড়েছে রিজার্ভ, কমেছে মুদ্রাস্ফীতি। আই হোপ বাংলাদেশের প্রসপেক্টটা ভালো, কারণ আমি যাদের সাথে কথা বলেছি সবাই দে হ্যাভ এ ভেরি পজিটিভ। রিজার্ভ এখন তো এমনি গ্রসের 30-এর বেশি আছে, IMF হিসাবে বোধহয় 27 বিলিয়ন আছে নেট, যেটা যখন চলে গেল তখন বোধহয় কত 18 না 19 ছিল। আমার একটা প্রিন্সিপাল ছিল, আমি $300 মিলিয়ন যদি বিক্রি করি, তারপরে 1 মাস $300 মিলিয়ন কিনতাম, আমি নেট আমি ঠিক রাখতাম। কিন্তু ওনারা মহানন্দে বিক্রি করে দিল, 82 টাকা রাখার দরকার ছিল, তাই না, চট করে 103 টাকা। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS বলছে, 2024-25 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। সেপ্টেম্বরে এসে দাঁড়ায় 8.36%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের সুফলও মিলছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইনফ্লেশনটা 14-এর মতো ছিল, আপনি কথায় আমরা 8.25-এ নামিয়ে নিয়ে আসছি, এবং এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করছি যে আমরা যাওয়ার সময় হয়তো 7 এসে করতে পারবো। আমাদের একটা এইম আছে যে 6-6-এর মধ্যে নিয়ে আসা সামনের জুনে, অত ইনফ্লেশনটা মোটামুটি আমরা কন্ট্রোল করেছি। বাজার ব্যবস্থাপনাটা যেটা হয় কি, যে বাজার সাপ্লাই থাকলে জিনিসের দাম বেড়ে যায়, কারণ এখানে রিটেইলার এবং হোলসেলার একটা কারসাজি থাকে। অন্তর্বর্তী সরকারের গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য অনুযায়ী গত 15 বছরে বাংলাদেশ থেকে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, এর কিছু অংশ ফেব্রুয়ারির আগেই ফিরিয়ে আনা হবে, বাকিটা পরবর্তী রাজনৈতিক সরকার দেখবে। অলমোস্ট 12টা যে যাদের টপ, ওদের তো মেজর টাকা কত বিলিয়ন, আমি জানি এক্সাক্ট, আমি সেটা তো ওটা তো ওদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম কত। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিও শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে পুলিশের বাধা। আমরা সরাসরি যুক্ত হচ্ছে। আসলে শিক্ষকদের যে অবস্থান সেটি কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে, এবং দুপুর 2টা নাগাদ কিন্তু আজকের এই যে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি ছিল এমপিওভুক্ত শিক্ষকদের, সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে কিন্তু শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তারই কিছুক্ষণ আগেই কিন্তু এমন প্রেক্ষাপটের মধ্যে কিন্তু এখানে আমরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে দেখি, এবং তারপরই কিন্তু এই পুরো প্রেস ক্লাবের সামনে যে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাতে কিন্তু সকাল থেকে কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিল কিছু দাবিতে, যার মধ্যে রয়েছিল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য উৎসব ভাতা হিসেবে 75% দাবিতে। কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু সকাল থেকে চলছিল, এবং তার প্রেক্ষিতে কিন্তু প্রেস ক্লাব এবং এর
আশপাশের জায়গায় কিন্তু সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দুপুর 2টার কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পাই যে এখানে কিন্তু এই শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি চলছিল সেখানে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন যে আসলে এখন আমরা দেখছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু জনসমাগম করার চেষ্টা করছে আবারও শিক্ষকরা এবং তারই আগে কিন্তু এখানকার যে এলাকা কিন্তু এখানে আমরা দেখেছি যে এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু বলেছিল যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় সেই দাবি মেনে নেওয়া না হলে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক বাংলা মোড় থেকে প্রেস ক্লাব হয়ে যে হাইকোর্টের প্রাঙ্গণ বন্ধ সেখানে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো এলাকা সেই পুরো এলাকা কিন্তু এক ধরনের কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে এপিসি ভ্যান সেখান থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করতে আমরা দেখেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এই পুরো প্রেস ক্লাবের সামনের যে জায়গাটি সেই জায়গাতে শিক্ষকরা সকাল থেকে তাদের দাবিতে অনড় অবস্থানে ছিলেন এবং তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে পুরো বাংলাদেশ থেকে কিন্তু এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তারা তাদের যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে সেই অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন এবং এক পর্যায়ে কিন্তু যখন এই রাস্তার দুই ধার বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু আমরা দেখেছি যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রথমে তাদেরকে অনুরোধ জানানো হয় এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের মধ্যে যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্য থেকে কিন্তু এই যে আমরা জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং জলকামানের মধ্যে থেকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু পুলিশ চালাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাব এবং তার আশপাশের যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের চলাচল কিন্তু স্থগিত হয়ে গেছে এবং একই সাথে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু পুরো এলাকা থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এপিসি ভ্যান থেকে কিন্তু জলকামান নিক্ষেপ করা হচ্ছে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং পুরো প্রেস ক্লাব এলাকা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে বলা যায়। অবস্থান কিন্তু তাদের যে আজকের যে অবস্থান কর্মসূচির যে জায়গা সেটি কিন্তু তারা বদলে কিন্তু শহীদ মিনার নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে জাতীয় নাগরিক পার্টির যে হাসনাত আবদুল্লাহ সামান্তা শারমিন তাদের বক্তব্য দেওয়ার কথা রয়েছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু পুরো এলাকা খালি করার জন্য কিন্তু তাদেরকে অনুরোধ করা হয়েছে এবং আন্দোলনকারীদের এবং শিক্ষকরা যে তাদের যে দাবি তারা কিন্তু বলেছেন আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছিলেন আজকের এই অবস্থান কর্মসূচি থেকে তাদের যে দাবি অর্থাৎ তাদের যদি দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু বলেছেন যে তারা তাদের ক্লাসরুমে ফেরত যেতে চান আন্দোলনকারীরা তারা ক্লাসরুম ছেড়ে এই রাজপথে তারা আন্দোলন করতে চান না কিন্তু তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি পূরণের জন্য তারা দাবি জানিয়ে আসছিলেন এবং আমরা দেখি যে কিছুক্ষণ আগে অন্য একটি অনুষ্ঠানে আমরা ছিলাম সেখানে কিন্তু বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল একটি মন্তব্য করেছেন যেটি বলেছেন যে আসলে এই যে কোনো ধরনের আন্দোলনে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্য দিয়ে যে আন্দোলন দমানোর যে চেষ্টা এটিকে কিন্তু তিনি ফেসিবাদের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু মন্তব্য করেছেন যার প্রেক্ষিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন কিন্তু এই পুরো প্রেস ক্লাবের সামনের রাস্তায় কিন্তু ক্ষুদ্র পরিসরে যান চলাচল শুরু হয়েছে এবং আর্নো সাইডে রাস্তার অপর পাশে কিন্তু পুলিশ কিন্তু এখনও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে সকাল থেকে যে আন্দোলন চলছে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চলাকালেই কিন্তু তাদের এই ছত্রভঙ্গ করে দিতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আশপাশের যে গলিগুলোতে রয়েছে তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিয়ে কিন্তু তাদেরকে সেই গলির ভিতরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং একই সাথে কিন্তু তারা তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং আমরা দেখি যে পুরো এলাকায় কিন্তু যান চলাচল স্বাভাবিক করে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে এবং আন্দোলনকারীদের পুরো এলাকা সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকারীদের আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু শিল্পকলা অভিমুখে যে সড়কটি গেছে সেই সড়কের সামনে আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি এবং আমরা আন্দোলনকারীদের চলে যেতে দেখেছি এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একজন আন্দোলনরত শিক্ষক কিন্তু তিনি রাজপথে
শুয়ে পড়েছেন এবং শুয়ে পড়ে কিন্তু তিনি তার দাবির কথা জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি পুরো এই আজকের যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে তিনি রাস্তার ভিতর রাজপথে শুয়ে পড়ে তাদের দাবির কথা জানাচ্ছেন এবং একই সাথে কিন্তু পুলিশের যে ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি ছিল তার প্রতিবাদ কিন্তু তিনি জানাচ্ছেন এভাবে। এবং আজ সকাল থেকে আমরা দেখেছি যে এই পুরো প্রেস ক্লাব এলাকায় কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই এই যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং সকাল থেকে এবং বিভিন্ন সময় থেকে তারা বক্তব্য প্রদান করছিলেন। তাদের যে দাবিগুলো রয়েছে অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার দাবিতে তাদের এই আন্দোলন এবং অবস্থান কর্মসূচি চলছিল। কিন্তু এই প্রেস ক্লাবের সামনে অর্থাৎ যে রাস্তাটি রয়েছে সেই প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচির যে জায়গাটা রয়েছিল সেখান থেকে কিন্তু তারা তাদের এই দাবিগুলো জানিয়ে আসছিলেন এবং তারা কিন্তু বলছেন তারা খুব দ্রুত কিন্তু তাদের দাবি মেনে নেওয়া হলে তারা তাদের ক্লাসরুমে ফেরত যেতে চান। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে এখানকার এমপিওভুক্ত শিক্ষকদের যে 3 দফা সহ 4 দফা দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ। গেল 3 নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা এবারের দায়িত্বে থাকছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় সহিংসতা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে 1.5 লাখ পুলিশ ও 5,85,000 আনসারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আনুমানিক 45,000 ভোট কেন্দ্রের জন্য প্রায় 5,85,000 জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে। তন্মধ্যে 1,35,000 জনকে অস্ত্রসহ এবং 4,50,000 জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিয়োজিত থাকবে। এর জন্য 3,107 জন রিক্রুট সিপাহীকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 14, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। একেবারে জেএসআরএম নির্বাচনের পথে। নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য কয়েকটি দল পিআরের দাবিতে আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণ সভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, কারো চাপিয়ে দেয়া পিআর পদ্ধতি জনগণ মেনে নেবে না। জনগণ তার আশা আকাঙ্ক্ষা পূরণে 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন দেখতে চায় মন্তব্য করে তিনি বলেন, জনগণ সেই দলকেই নির্বাচিত করবে যারা অতীতে দেশের মানুষের জন্য কাজ করেছে। দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করা হবে মন্তব্য করে তিনি বলেন, যেসব বিষয়ে একমত হওয়া যায়নি সেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে জনগণের সামনে হাজির করতে পারবে। পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। যদিও সংস্কার কমিশন সেটা নিয়ে আসেনি, সংস্কারের যে যারা দায়িত্বে আছেন তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে এবার সংসদ নির্বাচন চায় জামায়াত সহ 7টি দল। ঢাকা সহ সারা দেশে জেলায় জেলায় 5 দফা দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এসব কথা জানান নেতারা। তারা বলছেন, তাদের দাবি আদায় না হলে জোরালো কর্মসূচি দেবে দলগুলো। স্মারকলিপি প্রদানের শেষে জামায়াত ইসলামের দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোটের সুযোগ নেই। পিআর সহ 5 দফা দাবিতে মিছিল করে ঢাকা সহ সারা দেশে জেলায় জেলায় স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করল জামায়াত। দাবির সাথে সংহতি জানিয়ে রাজপথে ছিল ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা 7 দল। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পৌঁছে দিতে রোববার সকালে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে আসেন নেতাকর্মীরা।
এর আগে চলতি পথে নিজেদের শক্তি জানান দিতে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী দক্ষিণ মহানগরের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে করতে হবে জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট দিতে হবে। এছাড়া গুম খুনের সাথে জড়িতদের বিচার নির্বাচনের আগে দৃশ্যমান করারও দাবি জানান তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের সাংবিধানিক আইনগত ভিত্তি গণভোটের মাধ্যমে চাই এবং এই গণভোট জাতীয় নির্বাচনের দিন একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। একই সময় সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো স্মারকলিপি প্রদান করেন। এ সময় তারা দাবি জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের সকল কার্যক্রম নিষিদ্ধ করার। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি সহ যে 14 দল, এই 14 দলের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণা করা এবং এর আইনি ভিত্তি দেওয়া। এছাড়াও সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ করেছে জামায়াত ও সমমনা দলগুলো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। রবিবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের শারীরিক খোঁজখবর নেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্স। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন এবং পলিটিক্যাল ও প্রেস অফিসার শার্লিনা নুজহাত কবির। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-কে শুরুতেই যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয়। শুরুতেই আওয়ামী লীগের 72-এর দুঃশাসনের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। গুমের মামলায় সেনা সদস্যদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমরা যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছি এবং আজকের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার যে রাজনৈতিক প্রেক্ষাপট, তারা কিভাবে স্বৈরশাসক হয়ে উঠেছিল এবং তার আগের আমলে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগ কীভাবে দুঃশাসন অপশাসন চালিয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে আনছি। আমাদের দিক থেকে আমাদের আইন আলোকে আসামিদের অপরাধ প্রমাণের যতটুকু বিষয় আছে সেগুলো আমরা তুলে ধরব এবং আমাদের যুক্তিতর্ক শেষ হওয়ার পরে ডিফেন্সের যিনি লয়ার আছেন তিনি তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং এরপরে মামলাটি নিষ্পত্তির দিকে ধাবিত হবে। এ বিষয়ে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কে কোন বিষয়গুলো উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর? বিস্তারিত জানাবেন আমাদের। আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি চিফ প্রসিকিউটরের যে বক্তব্যটি জানাচ্ছিলেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগ সরকার যে 17 বছর ধরে টানা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল দেশে, সেটির বীজ বপন করা হয়েছিল স্বাধীনতা উত্তর 72 সালের যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই এর বীজ বপন করা হয়। এবং ট্রাইব্যুনালে যে সাবমিশন রেখেছেন তিনি সেখানে উল্লেখ করেছেন যে 72-এ যেভাবে দেশের গণতন্ত্র হরণ করা হয়েছিল, যে প্রক্রিয়ায় বাকশাল কায়েম করে একই প্রক্রিয়া ব্যবহার করে আওয়ামী লীগ, তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো নির্বাচন করে এখানে গণতন্ত্রকে হত্যা করে। চিফ প্রসিকিউটর বলেছেন যে 72-এ রক্ষী বাহিনী গঠন করে 30,000-এর মতো সাধারণ নাগরিক যারা সরকারের বিরুদ্ধে কথা বলতো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে হত্যা করা হয়। একই প্রক্রিয়ায় দেশে গুম খুন এবং যে নির্যাতনের সংস্কৃতি সেটি আওয়ামী লীগ কায়েম করেছে। যে সাবমিশনটি ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে সেখানে মোটামুটি
কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদদের উৎপত্তি হলো, বিকাশ হলো এবং পরিণতি কি হলো, এই বিষয়গুলো কিন্তু উপস্থাপন করা হয়েছে। এবং সেখানে যেভাবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, যেভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়ে সেনাবাহিনীর মনোবলকে নষ্ট করা হয়েছে, যেভাবে একের পর এক বিতর্কিত নির্বাচনের আয়োজন করা হয়েছে, সেই বিষয়গুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে। এবং এখন এই শুনানিটি চলছে। বলা হচ্ছে যে কিভাবে ফ্যাসিবাদের উত্থান হলো, এই বিষয়টি যদি ট্রাইব্যুনালে উপস্থাপন করা না হয়, সেই ক্ষেত্রে এই মামলায় আসামি শেখ হাসিনার অপরাধগুলো প্রমাণ করা যাবে না। সেই কারণেই আজকে প্রথম দিনের যুক্তিতর্কে এই বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে। এবং এরপরে আসামি পক্ষের আইনজীবী যারা, তারা যুক্তিতর্ক স্থাপনের জন্য সুযোগ পাবেন। আজকে বিকেল পর্যন্ত কিন্তু এই শুনানিটি অনুষ্ঠিত হবে। আসিফ। মাহমুদুল হাসান, আপনাকে ধন্যবাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশের 10,000 শিক্ষা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া হচ্ছে। দুপুর 2:30টা পর্যন্ত এই টিকা পাবে শিক্ষার্থীরা। আগামী 10 দিন শুধু স্কুল শিক্ষার্থীদের এই টিকা দেয়া হবে। আর আগামী 1 মাস ব্যাপী এই ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এই টিকা দেয়া হবে। রোববার সকাল 9:30 রাজধানীর আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাইফয়েড টিকাদান কর্মসূচির। এর মধ্য দিয়ে দেশব্যাপী চলতে থাকে ফ্রি টিকাদান কর্মসূচি। টাইফয়েডে এখনও দেশে শিশুদের মৃত্যু হয়, এটা লজ্জাজনক উল্লেখ করেন স্বাস্থ্য উপদেষ্টা। প্রতিরোধে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের প্রতি বছর অনেকেই টাইফয়েডে আক্রান্ত হয়। একসময় এটা ছিল বলা হতো সান্নিক বাত্তি, কিংবা একসময় কোরামিন খাওয়ানো হতো। সেই যুগটাকে আমরা পেরিয়ে আসছি। এখন সেই জায়গা থেকে পেরিয়ে আমরা অনেক অনেক এগিয়ে এসেছি। প্রতি বছর 8,000 মানুষ এই টাইফয়েডে মারা যায়। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। রাজধানীর মতো সারা দেশে চলছে টিকাদান কর্মসূচি। রাজশাহীর পবা উপজেলার সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন হয় টাইফয়েড টিকার ক্যাম্পেইন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। আমরা আজকের এই টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করছি। চট্টগ্রামের নানা আয়োজনে শুরু হয়েছে শিশুদের টাইফয়েড টিকা প্রদান ক্যাম্পেইন। সকালে কলেজিয়েট স্কুলে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন করেন আফমো খালিদ হোসেন। যেটা বাইরে 1400 থেকে 1500 টাকা বিনামূল্যে আমরা সারা চট্টগ্রামে এই টাইফয়েড ভ্যাকসিন দিয়ে তাদেরকে আমরা এই সুযোগের আওতায় আছি। বরিশালেও চলছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক। এই ক্যাম্পেইন থেকে মাসব্যাপী ক্যাম্পেইন হবে, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ রোগ প্রতিরোধ, রোগ প্রতিকারের চাইতে উত্তম। এছাড়াও বগুড়া, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নওগাঁ, শেরপুর, টাঙ্গাইল, খাগড়াছড়ি, চাঁদপুর সহ দেশব্যাপী চলছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার বেলা 11:30টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিগত সময়ে অযাচিত আইন করে মানুষের তথ্য হুমকির মুখে ফেলার পাশাপাশি জাল তথ্য দিয়ে মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে আইসিটি ভবনের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রণীত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষায় সংশোধিত অধ্যাদেশ 2025 সহ সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদিত বিষয়গুলো নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। তথ্য প্রযুক্তিতে বিদেশি কাঠামো বিবেচনায় বাংলাদেশ 20 থেকে 25 বছর পিছিয়ে উল্লেখ করে প্রতিযোগিতায় টিকে থাকতে অধ্যাদেশগুলো কার্যকর ভূমিকা রাখবে বলেও জানানো হয়।
ব্যক্তি নাগরিকের তথ্য নিয়ে কেউ না পারে। এবং এই ঘটনাগুলো বাংলাদেশে বিভিন্ন ধরনের যে অপরাধের বিস্তৃতি দেখি, এই বিস্তৃতির পিছনে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারকে অনেকাংশে দায়ী করা যায়। রাতের অন্ধকারে আর কোনো নির্বাচন হবে না, স্বচ্ছ নির্বাচনে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে সরকারি কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট সচল থাকবে। এনসিপির শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে এমন কোনো কথা নেই, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। আমরা অতি স্বচ্ছ একটা নির্বাচন চাই। আমরা সাংবাদিক ভাইদের সংবাদ সংগ্রহে কোনো অসুবিধা সৃষ্টি করতে চাই না। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, আপনাদেরকে পার্টনার হিসেবে পেতে চাই। রাকসু নির্বাচনে 10 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। দুপুর 12টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে ইশতেহার ঘোষণা করে তারা। ইশতেহারে 10 দফার মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞান চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলা, লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্রের আধুনিকায়ন, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা সহ আরও অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। আসসালামু আলাইকুম। নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন, বিবাহিত রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মাসিক ভর্তুকি নিশ্চিতকরণ করা। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করব এবং প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের যে কোনো দাবি, যে কোনো অধিকার আদায়ে আমরা কাজ করে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত লিফলেট, ইশতেহার ও ব্যালট নম্বর নিয়ে শিক্ষার্থীদের সামনে নিজেদের পরিচয় তুলে ধরছেন, জানাচ্ছেন নির্বাচনী অঙ্গীকার। কেউ কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশের, কেউ বা দিচ্ছেন পরিবহন ও আবাসক সংকট সমাধানের আশ্বাস। এদিকে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও উঠছে কয়েকটি প্যানেলের বিরুদ্ধে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, অভিযোগের সত্যতা পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাবিতে মতিউর মুর্তুজার কাছে। মুর্তুজা, রাকসু নির্বাচনের মাঠে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসিফ টিপু, প্রচারণার শেষ সময় এসে কিন্তু প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে দুপুর 12টায় ছাত্রদল 10 দফা ইশতেহার ঘোষণা করেছে। এর আগে ছাত্র শিবির সমর্থিত প্যানেল 24 দফা ইশতেহার ঘোষণা করেছিলেন। অন্যান্য প্যানেলের প্রার্থীরাও নানা ইশতেহার ঘোষণা করছেন, প্রার্থীদের মন জয় করার চেষ্টা করছেন। আর শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা নিরবিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন। আর একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলন করেছেন আজকে 12টার পরে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন যে রাকসু নির্বাচন উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। প্রায় 2000 পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকবে এবং যেন দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা যায় সেই ব্যবস্থাও তারা হাতে নিয়েছেন। আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। ভোটাররা বলছেন যে যেসব প্রার্থীরা তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এমন প্রার্থীকে তারা ভোট দেবেন। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা রয়েছে, আবাসন সংকট রয়েছে, লাইব্রেরিতে আসন সংখ্যা সীমিত রয়েছে, একাডেমিক কার্যক্রমে আরও বিভিন্ন সমস্যা রয়েছে, হলের ডাইনিং ক্যান্টিনে খাবারের মান অত্যন্ত অনুন্নত। সেই সব বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু প্রার্থী
প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা ভোটারদের মন জয় করতে যাচ্ছেন। আর সকাল থেকে ক্যাম্পাসে প্রচারণা চললেও কিন্তু সন্ধ্যার পর থেকে ক্যাম্পাস যে সংলগ্ন পার্শ্ববর্তী এলাকায় অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা চালান প্রার্থীরা, আর রাত্রে আবাসিক হলে প্রচারণা চালানো হচ্ছে। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ। চাকসু নির্বাচনের খবর জানতে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী তামিমের সাথে। তামিমে ধন্যবাদ মুর্তজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন একদম চলে এসেছে। আর মাত্র 2 দিন সময় বাকি আছে প্রচারণায়। আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবে। আমরা দেখি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে যে শহীদ মিনার চত্বর, 0 পয়েন্ট চত্বর এবং রেল স্টেশনে আমরা দেখি প্রচারণা করছে শিক্ষার্থীরা কাছে যাচ্ছে প্রার্থীরা, এবং তাদের যে লিফলেট যে ইস্তেহার, সেই ইস্তেহারগুলো তুলে দিচ্ছে শিক্ষার্থীদের হাতে, এবং শিক্ষার্থীরাও ভালোভাবে এটা গ্রহণ করছে। এবং শিক্ষার্থীরা বলছে যে একটা উৎসব মুখর পরিবেশ দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে আমরা কয়েকজন প্রার্থীর হাতেও কথা বলেছি। প্রার্থীরাও বলেছেন যে তারা আবাসন সমস্যা এবং যাতায়াত সমস্যা এবং খাদ্য সমস্যাকে প্রাধান্য দিয়ে তাদের যে ইস্তেহার, সেই ইস্তেহার তারা শিক্ষার্থীদের কাছে তুলে ধরছে এবং শিক্ষার্থীদেরকে বলছে যে এইগুলো সমাধান তারা করবে, এবং শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করছে। এবং শিক্ষার্থীরা বলছে যে যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কাজ করবে, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, এমন প্রার্থীকে তারা বেছে নেবে এবং আগামী দিনে এমন প্রার্থীকে তারা জয়যুক্ত করবে। আমরা আরো জানিয়ে রাখতে চাই, আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে চাকসু কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসবেন। চাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন। এবং কমিশন আরো জানিয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে এমনটি জানিয়েছেন, এবং ব্যালট পেপারে ছাপানোর কাজও সম্পন্ন করেছেন ইতিমধ্যে। এবং আমাদেরকে বলেছেন যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যে বক্স, সেই বক্স তারা প্রোভাইড করবে, এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা করতে পারবে। এবং আগামী 15ই অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিম শরীফ, আপনাকে ধন্যবাদ। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের চীনে আমদানিতে 100% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে ক্রিপ্টোকারেন্সির বাজারে ব্যাপক দরপতন হয়েছে। শুক্রবারের এই ঘোষণায় বিটকয়েন, ইথার এবং সোলানার মতো ডিজিটাল মুদ্রার দর কমে যাওয়ায় বিনিয়োগকারীরা প্রায় $18 বিলিয়ন ক্রিপ্টো বিক্রি করে দিয়েছেন, যা ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে। গত 5 দিনে বিটকয়েনের দাম প্রায় 10% কমেছে। এর আগে এর দাম $1,24,000 পৌঁছেছিল। বিশ্লেষকরা বলছেন পতনের মূল কারণ চীন মার্কিন বাণিজ্য উত্তেজনা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির পর 47% এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। স্বস্তির খবরে ঘরে ফিরতে শুরু করেছে লাখো ফিলিস্তিনি, কিন্তু ফিরেই তারা মুখোমুখি হচ্ছেন স্বজন হারানোর বেদনা আর ধ্বংসযজ্ঞের। এরই মাঝে উঠেছে নৃশংসতার তদন্তের দাবি, আর হামাস জানিয়েছে বিদেশি শাসক বা নিরস্ত্রীকরণের কোনো প্রস্তাবই মানবে না তারা। অন্যদিকে গাজা ইস্যুতে সোমবার মিশরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। টানা 2 বছরের রক্তক্ষয়ী আগ্রাসন আর অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের পর অবশেষে সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার প্রায় 47% এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে উপকূলীয় আল রশিদ সড়ক। এরপরই পায়ে হেঁটে, গাড়িতে বা যে যেভাবে পারছেন ফিরছেন নিজেদের চেনা ভিটায়, যা এখন কেবলই ধ্বংসস্তূপ। তবে ফেরার এই যাত্রা আনন্দের নয়। স্বজনদের খোঁজে তারা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধান করছেন। উদ্ধারকর্মীরা এরই মধ্যে শতাধিক মরদেহ উদ্ধার করেছেন। এদিকে ইসরায়েলি নৃশংসতা তদন্তে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভবিষ্যৎ গাজার শাসন নিয়ে রাজনৈতিক তৎপরতা। হামাস নেতা বাসেম নাইম সাফ জানিয়ে দিয়েছেন, টনি ব্লেয়ারের মতো কোনো বিদেশি প্রশাসককে তারা মেনে নেবেন না।
একই সাথে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে অস্ত্র সমর্পণের প্রস্তাবও সরাসরি নাকচ করেছে সংগঠনটি। এমন উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না বলে নিশ্চিত করেছে পেন্টাগন। এই সংঘাতের স্থায়ী সমাধানে সোমবার মিশরের শার্ম আল শেখে বসছে আন্তর্জাতিক সম্মেলন, যেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। নিবির আমিন, নিউজ 24। কাটেছিল নিউজ 24 সংবাদে, সবাইকে ধন্যবাদ।